সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে। এই সোনাবাড়িয়া গ্রামের একজন কুল চাষি রফিকুল ইসলাম, তিনি 8 বছর যাবত এই কুল চাষের সাথে যুক্ত রয়েছেন। আজকে আমরা দেখব এই কুল চাষ তিনি কীভাবে শুরু করেন এবং কুল চাষে আসলে কতটা সফলতা অর্জন করা সম্ভব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাহাত রাজা। দর্শক বন্ধুরা, এখন কথা বলছি সেই কুল চাষি রফিকুল ইসলামের সাথে। চাচা, কেমন আছেন? ভালো। চাচা, আপনি যে কুল বাগানের সাথে যুক্ত আছেন 8 বছরের মতো, এই শুরুটা কিভাবে একটু যদি জানাতেন। শুরুটা আমাদের এখানে এই 2000 সালে যখন বন্যা এসেছিল তখনই আমি মনে করলাম যে ধান তো সব শেষ, এই ধানের চাষে আর হবে না যদি এরকম বন্যা আসতে থাকে। তারপরে কুল চাষে শুনলাম যে ভালো লাভ, তাই শিঙি যেয়ে কুলের চারা কিনে নিয়ে আসলাম, কলপাওয়ালা চারা এনে লাগালাম। সেখান থেকে এই কুল চাষ করি মোটামুটি ভালোই পয়সা হয়, ইনকাম হয়। এই 3 বিঘা জমিতে দেখা যাচ্ছে আমার 3 লাখ সাড়ে 3 লাখ টাকা বিক্রি হয়। যে কুলটা আপনি চাষ করছেন এই কুলটার নাম কি? হ্যালো, নারকুলি কুল বলে, আগে বলতাম নারকুলি কুল, কেউ বলে বিলাতি কুল, কেউ বলে লম্বা কুল। কতটা জমিতে আপনি কত পিস চারা দিয়ে শুরু করেছিলেন? প্রথমে আমি লাগাইলাম হলো 1.5 বিঘি জমিতে, নিলাম 40টা চারা। এই 40টা চারা লাগাইছি, লাগাইয়ে বেশ লাভবান হয়েছি। লাভবান হলে তো আবার আর 1.5 বিঘি জমিতে লাগাই দিয়েছি। বর্তমানে আপনার কয় বিঘা জমিতে কুল চাষ হচ্ছে? 3 বিঘা জমিতে। 3 বিঘা জমিতে কুল চাষ করছেন। আচ্ছা, কুল চাষের ক্ষেত্রে যে গাছ লাগানোর সময়টা কোন মাসে উপযোগী বলে আপনি মনে করেন? এই কুল এখনো লাগায় লোক 28 শ্রাবণের মাসে লাগায়, 2 বারে লাগানো যায়। যে কোনো খুশি, কারণ ওই সেচ দিতে তো লাগাইয়ে সেচ দিলেই দেখা যাচ্ছে চারা মরে না। এই যে কলবের চারা লাগানোর পরে এর পরিচর্যাটা কেমন এবং একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটা হওয়া উচিত? 18 হাত অন্তর লাগালি সবচেয়ে ভালো হয়, কারণ এই ঘনই গেলে আর কুল ভালো হয় না। 18 হাত অন্তর লাগালি কুলটা ভালো হয়। এই কুল ডালের সাথে লাগে না, তখন ভালো হয় কুলটা। কলবের চারা নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি এখানে লাগালেন, সেটা আসলে পরিচর্যার বিষয়টা কি থাকে? কতদিন পরে কুল আসে? 14 বছরের কুল আছে। 1 বছরে কুল? যে এবছর লাগালি ওই বছরই কুল হবে। কুল চাষটা 14 বছরে হয়, এবার লাগাবো, আগামীতে কুল হবে। এবং এর পরিচর্যা, সার, মাটি, এটা বিষয়ে যদি একটু। হ্যাঁ, গোড়ায় এতে সার দিতে হবে, গোড়ায় লাগাইয়ে গোড়ায় সার দিতে হবে, সেচ দিতে হবে। 14 বছরে গাছ বড় হয়ে যাবে, 14 বছরেই কুল আসবে। এই যে সার দেওয়া, সেচ দেওয়া, এই বিষয়ে আপনি তো প্রথমে যখন জানতেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে সহযোগিতা নিতেন? কৃষকের কাছ থেকে সহযোগিতা নিয়েছে, কৃষি অফিসারদের কাছ থেকে সহযোগিতা, উপজেলা কৃষি অফিস, কলারোয়া কৃষি অফিসের থেকে সহযোগিতা নিয়ে শুরু করলেন। এই শুরুর গল্প থেকে আস্তে আস্তে এই যে 8 বছর এই অভিজ্ঞতাটা এবং এই শুরুর থেকে এখন পর্যন্ত কি অবস্থা একটু জানতে চাই আপনার কাছে। শুরুর থেকে এখন আমি ওই নিজে চাষ করি, আর কারোর কাছে নেওয়া লাগে না, আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। এই যে ফলন আসার পরে দেখা যায় গাছে কিংবা আমাদের ফলে যে কুল, এতে অনেক রোগ বালায় সৃষ্টি হয়। কি ধরনের রোগের সম্মুখীন হতে হয় আপনাদের? এই মানে এই পোকা লাগে, প্রচুর পোকা লাগে। কুল সিদ্ধুর করে দেয়, কালো কালো রোগ আছে। আমার কুল গাছে আছে 2-1টা, তাই ডালটা আছে কেমন থেকে রাখা হবে। এর জন্য ওষুধ পালা দিতে হয়। এই গ্রামে একটা কুল, দেখি কুলটা একটা দেখি আমরা। এই গ্রামে একটা একটুখানি হয়ে গেছে, ওই রোগ হলে এই যে কুলটা, এই কুলটার রোগ আসলে কি রোগ বলতে হয়? পোকা লেগে, পোকা এই আল বসায় দেয়, একটা পোকা আছে কালো মতো, সেই পোকা এইখানে আল বসায় দিলে এই রোগটা হয়। এই রোগ বিষয়ে আপনারা কি জানেন যে এটা রোগটার নামটা কি? না, তা বলতে পারবো না। মানে কৃষি অফিস থেকে আপনাদের যেভাবে বলে দেয় ওষুধ দেওয়ার কথা, যখন যেটা সেটা করে যান, সেক্ষেত্রে কি ধরনের রোগের সম্মুখীন হচ্ছেন এবং এখন কি করতে হচ্ছে? এখন এই রোগ যাতে না হয় তার জন্য আমরা দেই, রিপকার্ড দেই, এনডি রিপকার্ড দেই, আবার সেই সাথে ওই ভিটামিন দেই এখন কুলির সময়। এই যে এনডি দিচ্ছেন কিংবা রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন রকম মেডিসিন গাছে দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের কুলটা আসলে কতটা বিষমুক্ত হচ্ছে বলে আপনি মনে করেন? আমরা দেই পরিমাণ অল্প করে দেই, আমাদের ট্রেনিং দেওয়া আছে সে যে কি পরিমাণ দিতে হবে, যে এই পরিমাণ দিলি মানে খালি ক্ষতি হবে না, আমরা ঠিক সেই অনুমানে বীজ দিই। মানে মাত্রা অতিরিক্ত দেন না? না, মাত্রার অতিরিক্ত দেয়নি, যেন পোকাটা থাকে না, আর পোকাটা যেন না আসে এতে দেই আমরা। গাছের রোগের বিষয়ে যদি কিছু জানাতেন আমাদের। হ্যাঁ, গাছের রোগ হয় ওই পাতা কালো হয়ে যায়, তারপরে কুকড়া মেরে যায়। তো এই যে পাউডার, তারপরে এই যে লিটুসিন,
অ্যামিস্টার টপ এইসবগুলো দিলেই ঠিক হয়ে যায় আবার। আপনার কুলের যে চারা আপনারা লাগান যে সকল জমিতে, আসলে বাংলাদেশের সব অঞ্চলের মাটি পানি কিংবা আবহাওয়া তো একরকম নয়। কলারোয়া সোনাবাড়িয়া এই অঞ্চলটা কৃষি ভিত্তিক একটা বিপ্লবের একটা অঞ্চল। এই অঞ্চলে প্রচুর পরিমাণ ফসল হয়, কুল হয়, ফল হয়। তো সেক্ষেত্রে এই অঞ্চলের মাটি অনেক উর্বর, সাতক্ষীরার মাটি সহ কলারোয়ার মাটি অনেক উর্বর, যে কারণে এখানে কুলের চারা এবং কুল গাছে আপনি বেশ সফলতা অর্জন করেছেন এই কুল চাষ করে। এই মাটির আসলে কি ধরনের গুণাগুণ রয়েছে বলে আপনি মনে করেন? এই অঞ্চলটা দক্ষিণাঞ্চল, তো এখানে নোনা আছে। আমরা যত উপরে যাব তত মানে এখান থেকে শ্যামনগরের দিক গেলে যদি 2-1টা গাছে আম থাকে, আমাদের দিকে সে আম ওদিকে মিষ্টি বেশি। আমাদের এখানে আম কুল এই জন্যে আগাম পাকে ওই একটু নোনা আবহাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের এদিকে এই আম আর কুলির দাম পাওয়া যায় বেশি, সবচেয়ে ভালো। আগে মার্কেটে তোলা যায় যে জন্য দাম পাওয়া যায়, আগাম পাকে মানে নোনা হাওয়া আসে এদিকে ইয়েতে। কিন্তু কুল চাষের ক্ষেত্রে এই যে চারাটা আপনারা লাগাচ্ছেন, এর কোনো নিয়ম আছে যে এই ধরনের মাটিতে কুল গাছটা হবে, এই ধরনের মাটিতে কুল গাছটা হবে না? না না, এর কোনো নিয়ম নাই। সারা বাংলাদেশের যে কোনো জায়গা হলেই কুল চাষ হবে, পানি বা নিচু জায়গায় কুল চাষ হবে না। উঁচু জায়গায় কুল চাষটা ভালো হয়, উঁচু জায়গায় হবে, নিচু জায়গায় হবে না। কিন্তু এক্ষেত্রে আমাদের সাতক্ষীরা সহ যারা নতুন জায়গায় নতুনভাবে শুরু করতে চায়, সেক্ষেত্রে আসলে কি হবে কি? হ্যাঁ, অবশ্যই হবে। সেক্ষেত্রে কেমনভাবে শুরু করা উচিত? ওই যদি মনে করেন যে আপনি কোনো কুল কলপাওয়ালা কুল যদি যে কলপ না বানতে পারেন, তাহলে কলপাওয়ালা চারা কিনে যেতে হবে, বাজার থেকে নিয়ে লাগাই দিতে হবে। বললেন যে বন্যার সময় ধান যখন হচ্ছে না ভালো, তখন আপনি কুলে আসলেন। কিন্তু যারা আসলে জমিতে ধান কিংবা অন্য ফসল করে এখন, তারা কি সেই জমিতে কুল করে লাভবান হতে পারবে বলে মনে করেন? হ্যাঁ, তা পারবে। কারণ এখন এই তো এই ফসলের চাইছে ধান, দেখেন যা খরচ ধানে, সেইভাবে পয়সা পাচ্ছে না চাষিরা, কৃষক পায় না। 1 বিঘা জমিতে যা খরচ হয় ধান মানে জন মজুরি দিয়ে, সেইভাবে কৃষক কোনো সেইভাবে লাভবান হচ্ছে না, লস হচ্ছে। এখন তার চেয়ে এই ফলেতে লোক তরি তরকারি ফল করলে তাতে লাভবান হচ্ছে বেশি। এই কতটা সুস্বাদু এই কুলটা খেতে? এই কুলটা সবচেয়ে সুস্বাদু, মানে এই যে বাউ কুল, আপেল কুল, এর যা কুল আছে সবচেয়ে এই কুলটাই খাতি সুস্বাদু, খুব মিষ্টি মনে হয়। হ্যাঁ, খুব মিষ্টি। দামও বেশি। দাম বেশি বলতে কত টাকা কেজি? এই প্রথমে উঠলি দেখা যাচ্ছে, একদম প্রথমেই উঠলি 120-30 টাকা কেজি। এই অঞ্চলে এটা কোন মাসে ওঠে প্রথমে? পৌষ মাসের শুরু হয়, আচ্ছা, ফাল্গুন মাস পর্যন্ত চলে যায়। ফাল্গুন মাসের একদম লাস্ট পর্যন্ত চলে যায়, আদাদি পর্যন্ত। আপনার এখানে শ্রমিক কাজ করে কেউ কুলের? হ্যাঁ, করে। কয়জন? সবসময় 4-5 জন লোক কুল ভাঙার, এখন ভাঙার টাইম 4-5 জন লোক সবসময় থাকবে। সেক্ষেত্রে দেখা যায় যে তাদের তো একটা শ্রমের মূল্য দিতে হয়, সেটা কিভাবে দিচ্ছেন? ও 200 টাকা করে জনের দাম দেয় পার ডে। হ্যাঁ, সকালতে ওই 12:30 পর্যন্ত থাকে। কি করে তারা? তারা ওই মাঠে জনই দেয়, তারা জনই খাটে সবসময়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সার দেওয়া, পানি দেওয়া, এগুলো নিড়ানি এইসব করে। এই যে আপনি 8 বছর যাবত এই বাগানটি করেছেন, এই গাছের বয়স কি 8 বছর? হ্যাঁ, গাছের বয়স 8 বছর। এই যে গাছের 8 বছর যাবত এই কুল চাষ করে আসছেন, প্রথমে তো গাছ লাগানো, জমি তৈরি করার একটা খরচ ছিল, সেই খরচটা আপনার কত হয়েছিল বলে মনে হয়? চারা আমার কিনতে বলিল, একটা চারা নিল হইল 70 টাকা করে। নিজের জমিতে করছেন? হ্যাঁ, নিজের জমিতে করছেন। সেক্ষেত্রে কত টাকার গাছ কিনেছিলেন? ও তখন 8,000-এর মতন, 8,000 টাকা লাগছিল চারা কিনতে। আর সব মিলিয়ে খরচ হিসাব করেছিলেন? না, সব মিলিয়ে খরচ তখন হিসাব করিনি, ওই অল্প ওই দেখাইতে সার মাটি দিয়ে 20,000 টাকা গড়ে খরচ হয়েছে নিজের জমিতে। এই 1.5 বিঘা জমিতে প্রাথমিকভাবে করেছিলেন? 1.5 বিঘা জমিতে করছিলাম। কয়টি চারা? প্রথমে নিলাম 40টা চারা, তারপরে নিলাম 48টা চারা নিয়ে আসছিলাম অন্য আর একটা 1.5 বিঘা জমিতে। আমরা 1.5 বিঘার হিসাবই করি। এই যে আপনার যে জমিতে আছে, এই 1.5 বিঘাতে আমরা একটু কথা বলি। এই 1.5 বিঘা জমিতে প্রাথমিকভাবে ধরেন আমি 50,000 টাকার মতন খরচ করেছিলেন, গাছ দিয়ে, সার দিয়ে, শ্রমিক খরচ তো একটা থাকেই, সব মিলিয়ে আমরা 1 লাখ ধরতে পারি খরচ? না, অত হয়নি, ওই সব মিলিয়ে শ্রমিক টিক দিয়ে ওইরকমই হয়েছিল আমার। ওই সারা বছরের পরিচর্যা সহ কুল আসার আগ পর্যন্ত, কুলাটার 8 পর্যন্ত না, অত খরচ হয়নি। এরপরে যখন কুল আসলো আপনার গাছে প্রথম বছরে, সেক্ষেত্রে কত টাকার কুল বিক্রি করেছিলেন? প্রথম বছরে কুল বিক্রি করছিলাম আমি 1 লাখ টাকা। খরচ হয়েছিল আমার হলো ওই 35,000 টাকার মতন খরচ আসছিল সব মিলিয়ে। হ্যাঁ, সব মিলিয়ে শ্রমিক খরচ সহ। হ্যাঁ, এই সব মিলিয়ে শ্রমিক খরচ সহ মাত্র নিজের জমিতে 35,000 টাকা খরচ করে আপনি 1 লক্ষ টাকা কুল বিক্রি করলেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 70,000 টাকার কাছাকাছি আপনি লাভবান হয়েছেন। তার পরবর্তী বছর থেকে আপনি কেমন টাকা ইনকাম করছেন এই বাগান থেকে? ওই গড়ে 2 বাগানে 2-3 বিঘা জমিতে গড়ে মনে করেন ওই 3 লাখের মতন হয়, আর খরচ খরচা হয় 50,000 হইল।
মানে আমরা বলতে পারি প্রতি বছর আপনার 50-60 হাজার টাকা খরচ এবং 3 লাখ টাকার কাছাকাছি আপনি কাছাকাছি ইনকাম কুল বিক্রি করেন। এই কুল বিক্রি করার সিস্টেমটা কি আমাদের একটু জানাতেন যদি? এই কুল বিক্রি করা হলো এখন কুল ধরেন এখন ভাঙার সময় এই ভাঙছি, আজকে ভাঙছি, এবার ভাঙি ওই মুইছি একটা টাকার মুইছি বাইছি সুন্দর করে কার্টুন আছে, কার্টুন করতে হবে, খবরের কাগজটা দিয়ে কার্টুন করে বান্ধি আমরা এই বাজারে এই গাড়ি আছে যেখানে পাঠাই, ফরিদপুর পাঠাই, তারপরে বরিশাল, ঢাকা, এই 3 জায়গায় পাঠাই আমরা বিশেষ করে কুল। কেমন দামে চলে যায়, এবার ওখান থেকে আমাদের এই দাম চলে আসে, আমরা ওজন করেও দেয়নি, সেখান থেকে ওজন হয়। এখন তারা কিভাবে ওজন করে তাদের ব্যাপার, ওজন করি আমাদের এই দাম পাঠায় যে এত টাকা কেজি। কেমন দাম পাচ্ছেন এখন? মোটামুটি কেজি আসছে 70-80 টাকা কেজি পাচ্ছি এখন। এটা কি আপনার লোকাল মার্কেটের চেয়ে একটু কম? হ্যাঁ, অর্ধেক লোকাল মার্কেটে দেয় 150 টাকা কেজি হচ্ছে, আমাদের 70-80 টাকা দিচ্ছে। তারপরেও তো লাভবান হচ্ছেন? হ্যাঁ, তারপরেও লাভবান হচ্ছে আমরা। তো দেখা যায় আমরা বলতে পারি এটা আসলে একটা লাভজনক ব্যবসা। হ্যাঁ, লাভজনক ব্যবসা। যারা নতুনভাবে যারা শুরু করতে চায়, আমাদের দেশের 1 থেকে 1.5 বিঘা জমিতে যারা, সাপোজ আমি 1 বিঘা জমিতে ধরে নিলাম, 1 বিঘা জমিতে যারা নতুনভাবে শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা 1 বিঘা জমিতে শুরু করতে চাইলে তারা, আমি বলতে চাবো, তারা লাগালি তারা লাভবান হবে। কারণ তারা যদি লাগায় তো সার মাটি দিলে 14 বছরে প্রচুর টাকা, মানে সার দিলেই কুল গাছ দ্রুত বাড়ে, 14 বছরে ফল আসবে, 14 বছরে দেখা যাইতেছে প্রচুর লাভবান হবে। কুলের যে চারা সেটি এবং কুলের এই চারার পরিচর্যা বিষয়ে পরামর্শগুলো কোথা থেকে পাবে বলে আপনি মনে করেন? নার্সারি যে খোঁজ করতে হবে যে আমি কুলের চারা নেবো, তা কোথায় পাবো? নার্সারি আওলাদের কাছে জিজ্ঞেস করলে নার্সারি আওলারা বলে দিতে পারবো অমুক নার্সারিতে কুলের চারা আছে। এই চারা সংগ্রহ করে প্রাথমিকভাবে অল্প জমিতে শুরু করা উচিত। 1 বিঘার মতো শুরু করুক, যদি লাভবান হয় তাহলে আরো পরবর্তী আস্তে আস্তে বাড়াবে। সেক্ষেত্রে যে কুলের বিভিন্ন রোগ, নানান রকম সমস্যা, কৃষি অফিস, উপজেলা কৃষি অফিস থেকে তো পরামর্শ, কৃষি অফিস থেকে যোগাযোগ করলে ওরাই বলি দেবে, ওদের সাথে যোগাযোগ করলে। এই কুল বাগান নিয়ে আপনি যে বছরে প্রায় 3 লাখ টাকার মতন আপনি ইনকাম করতে পারছেন, তো এই যে 8 বছরের মতন ইনকাম করছেন, নিজেকে কি মনে হয়, কতটা স্বাবলম্বী মনে করেন নিজেকে? স্বাবলম্বী দেখা যাচ্ছে যে ধান চাষের চেয়ে ওইসব ফসলের চেয়ে থেকে একটু খাটনি কম। বছরে 1 বছরে এই যা টাকা হয় আরও তো খুব খাটনি, আর সে টাকা আসে না। কুলিয়ে যা 1 বছরে পায় তাতে আমার ভালোই সংসার চলে যায়। মানে নতুন যারা শুরু করতে চায় তাদের জন্য একটা লাভবান ব্যবসা বলে মনে করেন? হ্যাঁ, তারা একটা লাভবান ব্যবসা বলে মনে করি। মাঝে সাঝে আবার দাম থাকে না, যখন দাম পড়ে যায় তখন আবার দেখা যাচ্ছে একটু লসের পর্যায়ে আসে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে যারা কুল চাষ শুরু করতে চায় আপনি কিভাবে তাদের সহযোগিতা করতে পারেন? যদি আমার কাছে আসে তাহলে আমি তাদের যে কোনো কায়দায় যে পর্যায়ে সহযোগিতা চাই আমি তাদের সহযোগিতা করব। যে আমরা কিভাবে লাগাবো, কি করব কি না, আমার কাছে এসে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো, বা সেখানে আমি যাইও দেখা দিয়ে আসবো। আপনার কুল চাষ নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? কুল চাষ নিয়ে তো পরিকল্পনা আছে বহুত, যদি সেইভাবে এইভাবে দাম পায়, সেই এরকম যে থাকে বছর সেবার দাম আছে এরকম যে থাকে, তা আরও 2-1 বিঘি বাড়াবো। আপনি একজন সফল কৃষক বলে আমি মনে করি। আপনি আমাদেরকে অনেক সময় দিলেন। কৃষি ও কৃষকের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ অনেক। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগলে কৃষি ও কৃষকের গল্প আরও প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।